তোর মার ওষুধ কিনবো তো আমার কি, এই টাকা আমার। না এই টাকা নিয়েন না, এই টাকা দিয়ে আমার মায়ের ওষুধ কিনবো। এই পাউসার পাউসার করছি, হ্যাঁ স্যার। আল্লাহ, একটুর জন্য অনেক বাচ্চা বেঁচে গেছি। না না, আমার সন্তানকে নিয়ে আমি আর এই বাড়িতে থাকবো না। আমি যদি এই বাড়িতে আমার সন্তানকে নিয়ে থাকি, ওরা যে কোনো মুহূর্তে আমাকে আর আমার সন্তানকে এই দুনিয়া থেকে বিদায় করে দেবে। না, আমার সন্তানকে আমাকে রক্ষা করতেই হবে। আমি যে মা, আমি কখনো চাইবো না আমার চোখের সামনে আমার সন্তানের কোনো ক্ষতি হোক। সোহেল, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, হয়তো আর কোনোদিন দেখা হবে না। আমি জানি আমার প্রতি তোমার অনেক অভিযোগ হবে, কিন্তু আমি তো জানি আমি কেন তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। শুধুমাত্র আমার এই সন্তানটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। সোহেল, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাব আমি, যেখানে কেউ আমাকে আর আমার সন্তানকে খুঁজে পাবে না। আমি থাকবো না, আমি চলে যাব, চলে যাব। টাকা 10 টাকা ভিক্ষা দেন। কি বলছো? তুমি ছোট মানুষ, রাস্তা ভিক্ষা করছো কেন? আমার মা অসুস্থ, ওষুধ কেনার জন্য মেলা টাকা লাগবে, তাই জন্য। কি বলো? তোমার মায়ের অসুখ আর তোমার মায়ের ওষুধ কেনার জন্য তুমি রাস্তা রাস্তায় ভিক্ষা করো কেন? তোমার বাবা নেই? না, আমার বাবা মারা গেছে। আহারে কপাল, এইটুকু একটা সন্তান মায়ের চিকিৎসার জন্য রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছে। জানি না আমার সন্তানটা কত বড় হয়েছে। আচ্ছা বাবা, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এই টাকা দিয়ে তোমার মায়ের ওষুধ কিনো, হ্যাঁ? আর তোমার রাস্তায় ভিক্ষা করার দরকার নেই, তুমি এই টাকাটা নিয়ে বাড়িতে চলে যাও। আচ্ছা ঠিক আছে। এ নাও, যাও। হায় রে কপাল, এতটুকু একটা শিশু বাচ্চা মায়ের চিকিৎসার জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে আর বলছে তার বাবা নেই। ভাইয়া, ভাবি,
এ আখি, আখি, ভাইয়া, ব্যাপার কি? সবাই কোথায় গেছে? কি ব্যাপার, কে ডাকে? ভাইয়া, সোহেল, কি ব্যাপার? তুই হঠাৎ করে চলে আসলে, একটা খবরও দিলে না। খবর দিলে তো আমি এয়ারপোর্টে তোকে আনতে যাইতাম। ভাইয়া, আমি তো অনেক দিন যাবৎ প্রবাসে থাকি, তাই আমার কোম্পানি থেকে আমাকে প্রমোশন দিছে। আর প্রমোশন দিলে তুমি তো জানোই সবাইকেই ছুটি দেয়, তাই কোম্পানি থেকে আমাকে 6 মাসের ছুটি দিছে। আমি ভাবলাম অনেক দিন ধরেই তো বাড়িতে যাই না, হঠাৎ করে গিয়ে সবার সামনে দাঁড়াবো, সবাই আমাকে দেখে চমকে উঠবে। যাক, ভালো করেছিস। তারপরেও আগের থেকে খবরটা দিলে আমি মনে কর যে একটু তোর জন্য বাজারঘাট করে নিয়ে আসতাম। এই মাছ মাংস তুই যেগুলা খাইতে মানে পছন্দ করিস সেইগুলো আমি নিয়ে আসতাম, তোর ভাবে সুন্দর করে রান্না করতো। ভাইয়া, আমি যদি তোমাকে ফোন করে বলতাম আমি বাড়িতে আসতেছি, তাহলে কি করতা? পরিবারের সবাই মিলে একটা গাড়ি রিজার্ভ করে আমাকে এয়ারপোর্টে আনতে যাইতে। আমি জানি এখন বাংলাদেশের যে অবস্থা, অনেক জ্যাম, আর পরিবারের সবাই মিলে গেলে অনেক কষ্ট হইতো। আমি চাই না আমার পরিবারের লোকজনের কষ্ট হোক, এই জন্য আমি তোমাদেরকে খবর দিইনি। আচ্ছা ভাইয়া, তুমি বের হয়ে আসলা, ভাবিও বের হয়ে আসলো, কিন্তু আখি কোথায়? আমার সন্তানটা নিশ্চয় অনেক বড় হয়ে গেছে, তাই না ভাইয়া? ভাইয়া, তুমি কথা বলছো না কেন? আসলে আখির কথা কিভাবে বলি, এই মুখে না আমি উচ্চারণ করতে পারতেছি না। কেন ভাইয়া, আখির কি কোনো কিছু হয়েছে? আমার আখি কোথায়? আমার সন্তান কোথায়? ভাইয়া প্লিজ, আখিকে আর আমার সন্তানকে ডাকো না। আমার সন্তানটাকে আমি একটু কোলে নিব। আহা সোহেল, আখি আর তোমার সন্তান থাকলে তো তাদেরকে ডাকবো বলো। এখন কিভাবে যে বলি, এই তুমি বলো না কেন, চুপ করে আসছো কেন? আসলে সোহেল, আখি না অন্য একটা ছেলের হাত ধরে মানে পালাই গেছে। না না ভাইয়া, এটা আমি বিশ্বাস করি না। আমার আখি অন্য একটা ছেলের হাত ধরে পালায় যাইতে পারে না। ভাইয়া, তুমি মিথ্যা বলছো। ভাইয়া, আমার আখি আমাকে ছেড়ে যাইতে পারে না ভাইয়া, এটা আমি বিশ্বাস করি না। ভাইয়া, আখি যদি সত্যি অন্য একটা ছেলের হাত ধরে চলে যায়, তাহলে তো তোমার সঙ্গে আমার মাঝে মাঝে কথা হইতো। মাস শেষে তুমি বাজারে গিয়ে ফোন করে বলতা যে সোহেল, কবে তুই টাকা পাঠাবি? আমি তোমাকে বারবার বলতাম আমার স্ত্রী, আমার সন্তান তারা কেমন আছে? তুমি বলতে তারা অনেক ভালো আছে। কিন্তু এখন তুমি বলছো আখি অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে। এই কথা আমাকে আগে বলনি কেন? আসলে সোহেল, তুই তো জানিস বাড়িতে নেটওয়ার্ক থাকে না। আর তোর সঙ্গে যখনই আমার কথা হইতো, ওই বাজারে গিয়ে তোকে ফোন দিতে হইতো, কারণ বাজারের নেটওয়ার্কটা ভালো পায়। আর এই কথা যদি তোকে আমি আগে জানাতাম, আমি জানি তুই আমার কথা বিশ্বাস করতি। বিশ্বাস করার পরে তোর ওই প্রবাসে তোর মনের মধ্যে কি হইতো তুই বল? তুই ঠিকমতো কাজ করতে পারতি না, তুই তখনই ছুটে চলে আসতি, যার কারণে আমি তোকে ওই বিষয়টা তখন জানাতে পারিনি। ভাইয়া, তুমি এটা কি করছো? আমি অনেক স্বপ্ন নিয়ে দেশে আসছি, আমার স্ত্রী সন্তান তারা কেউ বাড়িতে নেই। ভাইয়া, তুমি এই খবরটা আমাকে আগে দেওনি কেন ভাইয়া? তুই শান্ত হ। দেখ, ও আসলে পরকিয়া করতো, যার কারণে ও একটা ছেলের হাত ধরে চলে গেছে। তুই পরকিয়া বউয়ের জন্য এত চিন্তা করিস না। তুই দেশে আসছিস, আমি একটা ভালো মেয়ে দেখে তোর আবার বিয়ে দেবো, নাকি তুমি কি বলো? আহা, বিয়ে দাও আর যাই করো, এই চিন্তা ভাবনা পরে করো। দেখো না, ছেলেটা সেই কত দূর থেকে আসছে, চোখ মুখ একদম শুকায় কেমন হয়ে গেছে। তারপরেও বাসায় এসে এমন একটা খবর শুনে ওর মুখের দিকে তাকানোই যাচ্ছে না। আমি বলি কি, ওকে নিয়ে ভিতরে চলো, তারপরে যা হয় একসাথে বসে ভালো মন্দ বিচার করা যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো ভাই। তুই আর কান্নাকাটি করিস না। দেখ, যা হওয়ার হয়েছে, তুই চিন্তা করিস না। চল ভিতরে চল। শোনো, তুমি সোহেলের জন্য এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত বানাও। আচ্ছা সোহেল, চলো ভাই ভিতরে চলো, ব্যাগটা দাও, চলো।
টাকা ভিক্ষা দেন। ওয়াও, 1000 টাকার নোট। শালা ফকিন্নের বাচ্চা দেখতেছে আমার কেন বড় লোক। কি করা যায়? বুদ্ধি পাইছি, 10 টাকা দিয়ে 1000 টাকার নোট নিয়ে নেবো আর বোঝাবো যে এটি বড় টাকা। আচ্ছা, তোমার কাছে কি ভাঙতি টাকা আছে? না, আচ্ছা, তাহলে হচ্ছে এই দেখো, এইটি হচ্ছে বড় টাকা, আর তোমার কাছে যেটি রয়েছে ওইটি হচ্ছে ছোট টাকা। ওইটি লেও আর হচ্ছে এটি দাও। আপনি 10 টাকা দিয়ে আমাকে 1000 টাকা নিলেন কেন? আসলে ফকিনের বাচ্চা দেখতেছে 1000 টাকা নোট আছে না। যা, তোকে এই টাকাও তো বললা, এই টাকাও তো বলা, যা, দুইটাই আমার। না, এই টাকা নিয়েন না, এই টাকা দিয়ে আমার মায়ের ওষুধ কিনবো। তোর মার ওষুধ কিনবো তো আমার কি? এই টাকা আমার। না, এই টাকা নিয়েন না, এই টাকা দিয়ে আমার মায়ের ওষুধ কিনবো। এই পাউসার পাউসার করছি, হ্যাঁ স্যার। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? ওঠো, তুমি কান্না করছো কেন? আবার রাস্তায় ভিক্ষাও করতেছো। আমি না তো তোমাকে সকালবেলা 1000 টাকা দিলাম, সেই টাকা দিয়ে তোমার মাকে ওষুধ কিনে দাওনি, আর সেই টাকা কি করছো? ওই টাকা ওখানে এক দুষ্ট লোক এসে টাকাটা নিয়ে চলে গেছে। কি বলো? তোমার মতো এরকম একটা শিশুর থেকে টাকা কেড়ে নিয়ে গেছে? তারা কি মানুষ নাকি অমানুষ? আচ্ছা, তোমার মায়ের কি অসুখ হয়েছে? আমি জানি না, ডাক্তার বলেছে অপারেশন করলে ভালো হয়ে যাবে। অপারেশন করতে মেলা টাকা লাগবে, সেই টাকা আমাকে কি দিবে? কি বলছো? তোমার মায়ের অনেক বড় অসুখ, আর ডাক্তার বলছে অপারেশন করলে ভালো হয়ে যাবে, কিন্তু টাকার জন্য অপারেশন করাতে পারতেছো না। আচ্ছা, আমি যদি তোমার মাকে টাকাটা দেই আর তোমার মাকে অপারেশন করি, তাহলে তো তোমার মা ভালো হয়ে যাবে। তাহলে তোমাকে আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে না, তোমার আর এই কষ্টও করতে হবে না। জানো, তোমাকে দেখলে না আমার অনেক মায়া হয়। আমার মনে হয় কি, তুমি আমার অনেক পরিচিত, অনেক কাছের একজন মানুষ। আমি একটা জিনিস বুঝি না, তোমাকে দেখলে আমার ভিতরটা এমন হয় কেন? আমার ভিতরটা কেমন যেন তুমড়ে মুচড়ে ভেঙে যায়। আচ্ছা, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার মায়ের সঙ্গে দেখা করব, তারপরে তোমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর তুমি কোনো চিন্তা করো না, অপারেশন করতে যে টাকা লাগে সব টাকা আমি দিব। সত্যি বলছেন? সব টাকা আপনি দিবেন? হ্যাঁ বাবা, তোমার মায়ের অপারেশন করতে যা টাকা লাগে সব আমি দিব। আচ্ছা, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। তাহলে চল। চলো। কোথায় তোমার মা? এই যে, আখি, সোহেল, তুমি তুমি এইখানে? হ্যাঁ, আমারও তো একই প্রশ্ন। আখি, তুমি এখানে কেন? আর তোমার অবস্থা এমন কেন? ও, আমি বুঝতে পারছি, তুমি তো অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছিলে, তাই না? কেন, তোমার সেই হাজবেন্ড তোমার যত্ন করেনি? তোমাকে ভাত কাপড় দেয়নি? সোহেল, তুমি এসব কি বলছো? আমি অন্য একটা ছেলের হাত ধরে পালাবো? আরে, আমি যদি অন্য একটা ছেলের হাত ধরেই পালাতাম, তাহলে কি আজকে আমার দশা এরকম থাকতো? কোনোদিনও এমন থাকতো না। আমি অনেক উঁচুভাবে চলাফেরা করতে পারতাম। আমি এখনো তোমার পথ চেয়ে বসে আছি, আর তুমি কি না আমাকে এতদিন পরে দেখে বলছো আমি অন্য একটা ছেলের হাত ধরে পালাইছি? আখি, মিথ্যা বলো না। আমি প্রবাস থেকে বাড়িতে আসার পরে আমার ভাই আর ভাবি আমাকে বলেছে তুমি অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছো, আর তুমি এখন আমাকে মিথ্যা কথা বলছো। তুমি যতই মিথ্যা কথা বলো, আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি নিশ্চয়ই অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছো। আখি, আমি তো প্রবাস যাওয়ার আগে তুমি গর্ভবতী ছিলে। আমার সন্তান কোথায়? আমার সন্তানকে ফিরিয়ে দাও। তুমি এতদিন পরে প্রবাস থেকে এসে
তোমার ভাই ভাবির কথাই বিশ্বাস করলে? আর আমি যে তোমাকে ভালোবেসে বিয়ে করে তোমার সাথে সংসার করছিলাম, আমার কথা তুমি এখন বিশ্বাস করছো না? তবে জানো কি সোহেল, আজ আমার এই অবস্থার কারণ তোমার ভাই ভাবি। তোমার ভাই ভাবির কারণেই আজকে আমার এই অবস্থা। এটা তুমি কি বলছো? আমার ভাই ভাবি তোমার সঙ্গে কি এমন করছে যে তোমার এখন এই অবস্থা? তুমি জানতে চাও তোমার ভাই ভাবি আমার সাথে কি করেছে? হ্যাঁ, আমি জানতে চাই আমার ভাই আর ভাবি তোমার সঙ্গে কি করছে যার কারণে তুমি বাড়ি থেকে পালিয়ে আসছো। তাহলে শোনো সব কিছু। তোমার ভাই আর তোমার ভাবি আমার সাথে কি কি করেছে। আহা, কোথায় নিয়ে যাচ্ছ? আসো তো এখানে। আচ্ছা শুনো, আমি না তোমাকে খুব বুদ্ধিমান ভাবছিলাম তোমার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু এখন দেখতেছি না, সেটা একদমই না। তুমি একদম বুদ্ধুর হাদারাম, মাথায় তোমার কিচ্ছু নাই। সেটা আমিও জানি। ওই কি হয়েছে ভেঙে বলো না কেন? হায় রে আমার কপাল, আল্লাহ তুমি কার কপালে আমার জুটাইছো? নিজে যে বুদ্ধু হাদারাম এটা আবার নিজে স্বীকার করে বলতেছে কি তোমার ভাই যে প্রবাসী থেকে মোটা অঙ্কের টাকা পাঠায়, এই যে অট্টালিকা বাড়ি গাড়ি মানে সয় সম্পত্তি যা কিছু আছে, এগুলা কোথায় যাবে? নিজে তো একটা নাই, আছে তো ভাইয়ের। ওই ভাইয়ের সন্তান যদি বড় হয় না, তখন এই তোমার আর আমার এই রাহাজানি করে খাওয়া না করে উড়ে যাবে, তখন বুঝবা। তাই তো, এই কথাটা তো আমার মাথায় ঢোকে নেই। ওই সাওয়াল যদি বড় হয়ে যায়, আমারও তো সন্তান আদি নেই, আমারে সয় সম্পত্তির সহ তো এই সাওয়াল লিখ দিয়ে দেওয়া লাগবে না। তুমি তো ভালো কথাই কইছাও, আমার মাথায় তো ঢোকে নেই এতদিন। তোমার মাথায় এই কথা কি জন্য আসবে? তোমার তো কাজ হচ্ছে দুই, খাই আর শুই। খাওয়া আর শোয়া হইলে তোমার সব কিছু মিটমাট। আর যে দুনিয়ায় কি চলতেছে তোমার এই খোঁজটা নেওয়ার মতো সময়টাও নাই। ঠিক মতন তো খাইতেও পারিনি, দেখতে চাও না শরীরটা শুকিয়ে গেছে। যাই হোক শোনো, একটা প্ল্যান করো, কি করে এর একটা ব্যবস্থা করে নেওয়া যাবে। প্ল্যান বের করতে হবে না, আমি অলরেডি প্ল্যান করে রাখছি। কিন্তু কি বুদ্ধি সেটা কবে তো? শোনো, ব্যাপারটা হচ্ছে তোমার যে ভাইয়ের ছেলে, তাকে নিয়ে তো সমস্যা। হ্যাঁ, সেই মানুষটাই যদি না থাকে, তাকেই যদি আমরা উপরে পাঠিয়ে দেই, তাহলে ব্যাপারটা কেমন হয়? আর সেই তোমার ভাইয়ের সন্তান উপরে যাওয়ার শোকে তাপে তোমার ভাবি আতপাগল হয়ে এমনি এমনি বাড়ি থেকে বের হয়ে যাবে, দ্বিতীয়বার আর তাদের কোনো সন্তানও হবে না। তাহলে কেমন হয়? ওয়াও, তুমি তো ফাইন একটা বুদ্ধি বাই করেছে। তোমার মাথায় এত বুদ্ধি! আমার মাথায় বুদ্ধি না থাকলে তোমার মতো একটা আহাম্মকের সাথে আমার সংসার হইতো না। এখন চলো, যে প্ল্যানটা করছি ওইটা আগে সাকসেস করে আসি। কথায় কথায় খেললে আহমক কও। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই হবে নি, আসো। ওরা এসব কি বলছে? ওরা আমার সন্তানকে শেষ করে ফেলবে? না না, আমি বেঁচে থাকতে আমার সন্তানের আমি বিন্দু পরিমাণ ক্ষতি হতে দিতে পারবো না। আমি এখন কি করব? আমি যদি আমার সন্তানকে নিয়ে এখন এই বাড়িতে থাকি, ওরা যেভাবেই হোক আমার সন্তানের এবং কি আমারও ক্ষতি করার চেষ্টা করবে। না না, আমি এই বাড়িতে আর থাকবো না। যেভাবেই হোক আমার সন্তানকে আমারই রক্ষা করতে হবে। আরে ধরো না কে? এই যা, আর একটুর জন্য ধরতে পারলাম না। তোমরা যে এত করে বলতেছিলাম যে ধরো ওরে, তুমি কি করলা? আমি নয় মেয়ে মানুষ, এই শাড়ি মারি পরে দৌড়াতে পারি না। এখন যে ওই বাচ্চাটা নিয়েও ভেঙে গেল, এই বাচ্চা 5 বছর পর বড় হইলে সব শেষ। আরে তুমি 5 বছরের চিন্তা করতেছো, আমি চিন্তা করতেছি যে ওই সাওয়াল বড় হলে আমাদের কপালে কিন্তু শনি আছে।
আমাদের সয় সম্পত্তি সব ওই ছেলের নামে হয়ে যাবে। ইস, একটুর জন্য ধরতে পারলাম না। তুমি তো আমার সামনেই ছিলা, তুমি একটু আগায় গেলেই তো ধরতে পারতা। আহারে, আমি আগায় গেলে ধরতে পারতাম। তুমি কি করতেছিলা? তুমি কি পায়ের নুপুর পরে বসেছিলা? তুমিও তো আমার সঙ্গেই দৌড়াইতেছিলা। আমি নয় ধরতে পারি নাই, তুমিও কি ধরতে পারো নাই? এখন বুঝো। এখন এই যে পালাইলো, দিব্যি দেখবা ঠিকই সময় মতো এসে সয় সম্পত্তির ভাগ নেওয়ার জন্য এক পায়ে দাঁড়াই থাকবে। আমও যাবে, ছালাও যাবে, মাঝখানে আটি হয়ে আমরা দুইজন গড়াগড়ি খাবো, বুঝছো? আমিও তো তোমার পিছে দৌড়াচ্ছিলাম, আমার কি দোষ বলো? বললেই হলো। আমি আর একটু আগায় গেলে ধরতে পারতাম। তুমি আমার পিছনে কেন ছিলা? তুমি তো ছেলে মানুষ, পাগুলাও লম্বা লম্বা। আমার আগে যাইতা, তা তো পারো নাই। আসল কথা কি, তোমার মতো একটা অকম্মারে দিয়ে কোনো কিচ্ছু হবে না, আর না কখনো হইছে। তোমার থেকে কোনো কিছু আশা করাই ভুল। তার চেয়ে ভালো কি, এই যে ছেড়ে দিছো না, পাখি ফিস করে উড়ে গেছে, এইটাই তোমার জন্য ঠিক আছে। তবে চিন্তা করো না, যেই পাখি এখন করে উড়ে গেছে না, ওই পাখির ঠিক সময় মতো আবার খাঁচাতেও ফিরে আসবে। তবে পাখি কখন ফিরে জানো? যখন পাখির খিদা লাগে তখন। এইবার তুমি বুঝবা কত ধানে কত চাল। তারপরেও সেই দৌড়ানিটা দিছি, আমার নিজের তো হাঁকি লেগে গেছে। আর এই দৌড়ানের কথা মনে করলে ও আমাদের বাড়িতে জীবনেও আসবে না। এই শোনো, একদম চুপ থাকো, বেশি লাফাঙ্গা মতন পক পক করো না। ও আসবে না, কিন্তু ওনার যে পুন্ডু জন্মায় নিছে না, ওই পুন্ডু ঠিকই আসবে। কারণ ওর বাপ দাদার রক্ষত না হলে না, ওর বাপ দাদার বাসা এটা। ওর ঠিকই সময় মতো রক্তের টানা চাল চাল চলে আসবে। শোনো না, যেই দৌড়ানিটা দিছি না, ওর মনে থাকলে এই বাড়িতে আর জীবনেও আসবে না। কারণ ও বুঝতে পারছে ওর বাচ্চাকে যদি আমরা পাইতাম তাহলে একদম শেষ করে দিতাম। তুমি একদম ঠিক বলছো। আর দুনিয়ার বুকে কোনো মাই চাবে না তার চোখের সামনে তার সন্তান দুনিয়া থেকে বিদায় হোক। ঠিক বলছো, চলো চলো বাসায় যাই। কি বলছো? আমার ভাই আর ভাবি তোমার সঙ্গে এমনটা করতে পারলো? আখি, তুমি তো আমাদের বাড়ি থেকে পালিয়ে আসার সময় আমার সন্তানকে নিয়ে আসছো। আমার সন্তান কোথায়? তোমার সন্তান? তোমার সন্তান তো তোমার সামনেই, সোহেল। তার মানে এটাই আমার সেই সন্তান। বাবারে, তুই আমাকে মাফ করে দিস। তুই একজন প্রবাসী সন্তান হয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করছিস। জানো আখি, তোমার ছেলে রাস্তা রাস্তায় ভিক্ষা করে, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে সবাইকে বলে আমাকে কিছু টাকা দেন। এই টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করাবো। তোমাকে না অনেক ভালোবাসি। প্রথম আমি যেদিন প্রবাস থেকে আসি, সেদিন ওকে দেখে আমার বুকের ভিতরটা ভেঙে চলে যাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল ওকে আমি অনেক দিন ধরে চিনি, ও আমার খুব আপনজন। কিন্তু আমি বুঝতে পারিনি ওই আমার সন্তান। আখি, আমি সব বুঝতে পারছি। আমার ভাই আর ভাবি ষড়যন্ত্র করে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছে। আমার সন্তানকে বাঁচানোর জন্য তুমি আমার বাড়ি থেকে পালিয়ে আসছো। তুমি আমার সঙ্গে চলো, আমি ভাই আর ভাবির মুখোমুখি হতে চাই। আমি বলতে চাই কেন ওরা আমার সঙ্গে এমনটা করলো। চলো আমার সঙ্গে বাড়িতে চলো। কিন্তু সোহেল, ওরা সেই সময় আমার মাসুম বাচ্চাটাকে মেরে ফেলতে চেয়েছিল। এখন তো সে আরো বড় হয়েছে, এখন যদি আবার কোনো ক্ষতি করার চেষ্টা করে। আখি, তুমি কোনো চিন্তা করো না, এখন তো আমি চলে আসছি। আর তুমি যে অসুস্থ, আল্লাহ আমাকে সব বলছে। তোমাকে অপারেশন করালে নাকি তুমি সুস্থ হয়ে যাবে। আমি তোমাকে চিকিৎসা করাবো। চলো বাড়িতে চলো। ভাইয়া, ভাবি, কি ব্যাপার সোহেল, হঠাৎ এভাবে ডাকতেছো যে? ভাইয়া, সত্যিই কি আখি অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে? আমি একটা জিনিস বুঝলাম না সোহেল,
এতদিন পরে এই একই প্রশ্ন আবার করতেছিস? এই তো তোকে আগেই দিয়ে দিছি। আচ্ছা সোহেল, বলি কি তোমার মাথায় কি কোনো বুদ্ধি জ্ঞান বলে কিচ্ছু নাই? তুমি বিদেশ থেকে আসার পর থেকে তোমার ভাই, আমি আরো সবাই মিলে তোমাকে কতভাবে বোঝানো হয়েছে, তারপরেও তুমি স্বাভাবিক একটা কথা বুঝতে চাচ্ছ না। এতদিন পরে এসে আবার জিজ্ঞেস করতেছো তোমার বউ কোথায়। তোমার বউ কোথায় তুমি জানো না? যেই মেয়ে পরপুরুষের হাত ধরে তোমার সংসার থেকে বের হয়ে চলে গেছে, তুমি সেই মেয়ের জন্য কৈফিয়ত নিতে আসছো আমাদের কাছে? ভাবি, কৈফিয়ত না, আমি আবার জিজ্ঞাসা করতেছি, সত্যি কি আকি অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে নাকি অন্য কিছু ঘটছে? আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারতেছি না, যে তুই তোর ভাইয়ের কথা বিশ্বাস করিস না। আমি তোর ভাই হয়ে তো বলতেছি যে আকি সত্যিই একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে। ভাইয়া, আখি কোনো ছেলের হাত ধরে পালিয়ে যায়নি, তোমরা তাকে বাড়ি থেকে বের করে দিছো। মানে সোহেল, তুমি আমাদের এরকম একটা মিথ্যা অপবাদ দিতে পারলা? আচ্ছা, আমি প্রমাণ করে দিচ্ছি। আখি, এদিকে আসো। আখি মানে? কি ভাইয়া, ভাবি, তোমরা চুপ হয়ে গেলা কেন? এখন বলো, আখি কি সত্যি অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছিল? হ্যাঁ, আখি তো সত্যি একটা ছেলের হাত ধরে চলে গেছিল। তুই আখি কোত্থেকে পালে? নিশ্চয়ই ছেলে তেরে দিছে, তাই না? ভাইয়া চুপ করো, নাটক করা বন্ধ করো। তুমি কি ভাবছো আমি ওই দূরপ্রবাসে থাকি জন্য আমি কিছুই জানতে পারবো না? আমি বাড়িতে আসলাম, তোমরা সুন্দর করে আমাকে বোঝালে আমার বউ নাকি অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে। কিন্তু ভাইয়া, আমার এই সন্তানটার মুখের দিকে তাকায় দেখো, কি নিষ্পাপ। এই সন্তানটাকে মেরে ফেলার জন্য তোমরা দুজন ধাওয়া করছিলে, আমার সন্তানকে বাঁচানোর জন্য আমার বউটা আমার সন্তানকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। আর তোমরা কি বলছো অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে? একটা মা তার সন্তানকে বাঁচানোর জন্য অনেক কিছু করতে পারে। তার প্রমাণ আখি নিজে তার সন্তানের জীবন বাঁচানোর জন্য তার স্বামীর সংসার ছেড়ে সে বাড়ি থেকে পালিয়ে গেছে। ভাইয়া, তুমি এমন কাজটা কেন করলে বলো? কেন আমার সন্তানকে তুমি খুন করতে চাইলে? এই সংসারের বড় ছেলে তুমি, এই সংসারের দায়িত্ব নেওয়ার কথা ছিল কার? তোমার। কিন্তু এই সংসারের দায়িত্ব নিলাম আমি প্রবাসে গিয়ে কঠোর পরিশ্রম করলাম, টাকা ইনকাম করলাম, সেই টাকা দিয়ে তুমি চললা। তুমি তো কোনো কাজ কাম করো না, ভাদাই মায়ের মতো শুধু ঘুরো। বিয়ে করছো, তোমার বইয়ের ভরণ পোষণও আমি দিই, আমার টাকা দিয়ে তুমি চলো। ভাইয়া, আমি একদিনও বলিনি আমার টাকার হিসাব দাও। আমার টাকা দিয়ে তুমি কি করছো? আর ভাইয়া, আমার স্ত্রী সন্তানকে খুন করার জন্য তুমি মরিয়া হয়ে উঠলে। ভাইয়া, তুমি জানো একজন প্রবাসী সন্তান হয়ে এই দুধের বাচ্চা রাস্তায় ভিক্ষা করছে। এক মুঠো খাবারের অভাব, তার মায়ের চিকিৎসার টাকার জন্য রাস্তায় ভিক্ষা করছে। ভাইয়া, একজন প্রবাসী সন্তান যদি রাস্তায় ভিক্ষা করে আর একজন প্রবাসী যদি সেটা দেখতে পায়, তখন একটা প্রবাসীর মনের অবস্থা কেমন হয় তুমি বলতে পারো? ভাইয়া, আমার এই সন্তান রাস্তায় ভিক্ষা করার জন্য একমাত্র তুমি দায়ী। তোমার কারণে একজন প্রবাসীর সন্তান রাস্তার ভিক্ষুক হয়েছে। তোমার কারণে একজন প্রবাসীর স্ত্রী চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতে বসেছে। ভাইয়া, আমি তো কোনো অপরাধ করেছিলাম না, আমি তো কোনো অন্যায় করেছিলাম না। আমি তো চেয়েছিলাম আমার পুরা পরিবারটা নিয়ে সুখে শান্তিতে সংসার করব। আমরা প্রত্যেকটা প্রবাসীরাই ওই দেশে কঠোর পরিশ্রম করি অনেক স্বপ্ন নিয়ে। আমরা 5 বছর 10 বছর প্রবাসে কষ্ট করব, অনেক টাকা ইনকাম করব, বাকি জীবনটুকু সবাইকে নিয়ে সুখে থাকবো। আমিও তো সেটাই চেয়েছিলাম। আমি 5 বছর 10 বছর প্রবাসে কঠোর পরিশ্রম করব, অনেক টাকা ইনকাম করব, তারপরে বাকি জীবনটা আমি সুখে কাটাবো। কিন্তু ভাইয়া, আমার জীবনটা সুখের বদলে তুমি দুঃখে ভরিয়ে দিছো। তুমি আমাকে মিথ্যা গল্প শোনাইছো আর আমার স্ত্রী সন্তানকে দূরে সরাই দিছো। ভাইয়া, তুমি হয়তো ভেবেছিলে আমি প্রবাস থেকে যত টাকা ইনকাম করছি আমি সমস্ত টাকার হিসাব চাইবো। হ্যাঁ ভাইয়া, আজকে আমি সমস্ত টাকার হিসাব পই করে তোমার থেকে চাইবো। আমার প্রত্যেকটা টাকার হিসাব দিবে
এবং প্রত্যেকটা টাকা আমাকে বুঝিয়ে দিবে। আর এই বাড়ি থেকে তোমরা দুজন সুন্দরভাবে চলে যাবে। আর যদি সুন্দরভাবে না যাও, তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করে দিব। হ সোহেল, তুই সত্যিই কইছিস, আমি সত্যিই ভাদাই মা। আমি তোর টেকায় সংসার চালাইছি, আমি তো কোনো কাজ করতাম না। কিন্তু কিন্তু এই কাল নাগিনে আমাকে কুবুদ্ধি দেয়। সোহেলের সন্তান যখন বড় হবে, তখন আস্তে আস্তে আমার সয় সম্পত্তি সব কিছু তোর ছেলের নামে হয়ে যাবে। আমাকে এই কুবুদ্ধি দেওয়ার পরে আমি ওর কথা মতন তোর বউকে আর তোর সন্তানকে মারার জন্য তাড়া করি। তুই বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই, সব দোষ এই কাল নাগিনের। তুই আমাকে মাফ করে দে ভাই। আচ্ছা, তাহলে এই ব্যাপার, তলে তলে এত দূর চলে গেছে তাই না? এতদিন তো দেখে আসছি আমার আঁচলের তলায় থেকে থেকে ভাইয়ের পয়সা কিভাবে আত্মসাৎ করা যায় সেই চিন্তা করছো। আর এখন যেই ধরা পড়ে গেছো, সুযোগ বুঝে ঠিকই পল্টি নিয়ে নিলা। পল্টি নিয়ে ভাইয়ের কাছে ভালো সাজতেছো। সাজো তুমি তোমার ভাইয়ের কাছে ভালো, আমিও দেখবো তোমার ভাই নিয়ে তুমি কতদিন থাকো। চুপ, কাল নাগিনি, আর একটা কথাও না। এতদিন আমি তোর সব কথা শুনেছি, কিন্তু আর না। তুই আমাকে কি ভাবছিস আমি এখনো তোর কথা মতো শুনবো? না, আমি দরকার হলে তোকে এই বাড়ি থেকে তাড়াই দেবো। তোমার তাড়াইতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। নিহাতি তোমাকে ভালোবাসছিলাম, তা নইলে তোমার মতো একটা আতখুইরা মার্কা লোকের সাথে থাইকে আমি আমার জীবন নষ্ট করব না। আমিও না অন্য কোথাও বিয়ে করে সংসার করে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকবো। তুমি থাকো তোমার এই বাড়ি ঘর নিয়ে। শোনো, তুমি মনে হয় ভুলে গেছো, আমরা দুজন ডাক্তারের কাছে গেছিলাম, আর ডাক্তারের রিপোর্ট আসছে যে বাঞ্জা আমি না, বাঞ্জা হলে তুমি। আর এই কথাটা তোমাকে আমি এতদিন জানাইনি, কারণ তুমি মন খারাপ করবে। আমি একজন সহজ সরল মানুষ, আর আমিও চাইছিলাম তোমাকে ভালোবেসে তোমার সঙ্গে সংসার করতে। কিন্তু আমি পরে ভাবলাম যে তোমার সঙ্গে সংসার করলে আমার সংসারটাই আগুনে জ্বলে পড়ে ছারকার হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে সেই আগুন পানি ঢেলে নিভাও আর সমস্যা জারি হোক। ওই রিপোর্টটা না আমারটাও সঠিক ছিল না, দোষটা আমি তোমার উপর চাপাইছিলাম। কেন জানো? কারণ আমি তোমার ভাইয়ের এই প্রবাসীর টাকা আত্মসাৎ করতে চাইছিলাম। তো যেহেতু তোমার সমস্যা, তারপরেও আমি এই রিপোর্টটা পাল্টাই দিছিলাম তোমার মনে অনুতপ্ত বোধ তৈরি করার জন্য। সো এখন যেহেতু তোমার ভাই তোমাকেই বাসায় রাখবে না, আমি কি তোমায় পূজা করব? আমি চললাম আমার গন্তব্যতে। ভাইয়া, তোমার সন্তান নেই তাতে কি? একটা সন্তান তো আমাদের আছে, আজ থেকে এটাই তোমার সন্তান। তুই ঠিক বলেছিস সোহেল, আমার সন্তান নেই তাতে কি, এটাই আমার একটা সন্তান। আমরা আমাদের সন্তানকে নিয়ে খুব সুখেই থাকবো।